হ্যালো ফ্রেন্ডস, তো আজকে তোমাদের সামনে আলোচনা করব বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তো বায়ুমণ্ডলকে কটি ভাগে ভাগ করা যায় বা বায়ুমণ্ডলে কটি স্তর আছে, ঠিক আছে? তো এই যে স্তর আমরা যদি দেখাই তাহলে আমরা দুইভাবে দেখাতে পারি, রাসায়নিক উপাদানের তারতম্য অনুসারে, আর আরেকটি আছে তাপমাত্রার উলম্ব বণ্টনের পার্থক্য অনুসারে। তো প্রথমে আমরা আলোচনা করব রাসায়নিক উপাদানের তারতম্য অনুসারে স্তরবিন্যাস। রাসায়নিক উপাদানের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। আমরা এই যে সমমণ্ডল, এখান থেকে বুঝতে পারছি যে কি বলতে চাইছে। বায়ুমণ্ডলের যে স্তরে রাসায়নিক গঠন এবং উপাদানগুলির অনুপাত প্রায় একই রকম থাকে বা সমান থাকে, সমমণ্ডল মানে সমান থাকে বা একই রকম থাকে, সেই স্তরকে বলা হয় হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। তাহলে কি বলছে, বায়ুমণ্ডলের যে স্তরে রাসায়নিক গঠন এবং উপাদানগুলির অনুপাত প্রায় একই রকম থাকে সেই স্তরকে হোমোস্ফিয়ার বলে। ভূপৃষ্ঠের উপরে প্রায় 80 থেকে 90 কিমি পর্যন্ত এই স্তর বিস্তৃত। তাহলে 80 থেকে 90 কিমি পর্যন্ত এই স্তর বিস্তৃত। তাহলে আমরা দেখে নিই ছবিটা। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ। তো ভূপৃষ্ঠ থেকে 80 থেকে 90 কিমি পর্যন্ত বিস্তৃত এখানে হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে হোমোস্ফিয়ার। তাহলে এই যে হোমোস্ফিয়ারের মধ্যে কোন কোন স্তর পড়ছে আমরা দেখে নিই। ট্রোপোস্ফিয়ার পড়ছে, স্ট্রাটোস্ফিয়ার পড়ছে, ওজোনস্ফিয়ার পড়ছে বা ওজোনস্ফিয়ার বলতে স্ট্রাটোস্ফিয়ারের মধ্যেই পড়ছে ওজোনস্ফিয়ার, ঠিক আছে? তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে আমরা তিনটি স্তর দেখতে পাচ্ছি। আর থার্মোস্ফিয়ারে কিছুটা অংশ পড়ে, ঠিক আছে? এর বৈশিষ্ট্য দেখে নেব বা ক্যারেক্টারিস্টিক্স। এই স্তরের মধ্যে বায়ুমণ্ডলের সব উপাদান, যেমন বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প ও কঠিন পদার্থ পাওয়া যায়। তো এগুলি কি সমান পরিমাণে পাওয়া যায়। এই স্তরে যেসব উপাদান থাকে বায়ুমণ্ডলে সেগুলি কিন্তু সমানভাবে থাকে। এই স্তরের মধ্যে ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সামান্য অংশ অবস্থিত। মানে আমি যেটা বললাম এর আগে ছবিতে, এই স্তরে গ্যাসের মিশ্রণ ঝোড়ো বাতাসের কারণে ঘটে থাকে, এই জন্য এদের অনুপাত মোটামুটি সমান থাকে। তাহলে এই যে ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার ও তারপরে কী আছে মেসোস্ফিয়ার, তো এইগুলোতে কিছুটা পরিমাণ কিন্তু বায়ু প্রবাহিত হয়। তার ফলে কি হয়, এই যে গ্যাসীয় উপাদান ধূলিকণা এগুলি কিন্তু সব জায়গায় সমান পরিমাণে মোটামুটি থাকে। তারপর হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বিষম মণ্ডল। বিষম, এখান থেকে বুঝতে পারছি যে সমানভাবে থাকে না। হোমোস্ফিয়ারের যে সীমা থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত, হোমোস্ফিয়ারের শেষ সীমা থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বিস্তৃত অংশকে হেটেরোস্ফিয়ার বলে। তো এই স্তরে কি মানে যে গ্যাসীয় উপাদান ধূলিকণা থাকে সেগুলি কিন্তু সমান পরিমাণে থাকে না বায়ুমণ্ডলীয় উপাদানগুলি। এখানে সব গ্যাসের অনুপাত সমান নয় এবং এক একটি স্তরে এক একটি গ্যাসের প্রাধান্য থাকে বলে একে বিষমমণ্ডল বলে। তাহলে এক একটি স্তরে এক একটি গ্যাসের প্রাধান্য বেশি দেখা যায়। হেটেরোস্ফিয়ারকে রাসায়নিক গঠন অনুসারে 4 ভাগে ভাগ করা যায়। আণবিক নাইট্রোজেন স্তর, এই তো এখানে বলছে না কি বলছে, এক একটি স্তরে এক একটি গ্যাসের প্রাধান্য থাকে, তাই এটাকে আবার মানে গ্যাসীয় উপাদান অনুসারে 4টি ভাগে ভাগ করে দিচ্ছে, ঠিক আছে? আণবিক নাইট্রোজেন স্তর 90 থেকে 200 কিমি, পারমাণবিক অক্সিজেন স্তর 200 থেকে 1100 কিমি, এবং তারপর কি আছে হিলিয়াম স্তর 1100 থেকে 3500 কিমি। 4 নম্বরে আছে হাইড্রোজেন স্তর 3500 থেকে 10,000 কিমি। আমরা ছবিটা দেখে নিচ্ছি। আণবিক নাইট্রোজেন স্তর আয়নোস্ফিয়ার, ঠিক আছে? আয়নোস্ফিয়ার মধ্যে হচ্ছে তো 90 থেকে 200 কিমি, ঠিক আছে? তারপরে কোন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর 200 থেকে
1100 কিমি। তারপরে হচ্ছে পারমাণবিক হিলিয়াম স্তর 1100 থেকে 3300 কিমি। পারমাণবিক হাইড্রোজেন স্তর 3300 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। তারপরে এখানে কি বলছে, হেটেরোস্ফিয়ারে গ্যাসের স্তরবিন্যাস কণাগুলির আণবিক ওজনের ওপর ভিত্তি করে হয়েছে। তাহলে এই যে গ্যাসের, যে গ্যাস কিন্তু ভারী, সেই গ্যাস কিন্তু কি হবে, নিচের দিকে থাকবে। তাই ভারী হওয়ায় নাইট্রোজেন কি হচ্ছে, গ্যাস নিচে থাকছে, ও হালকা হওয়ায় হাইড্রোজেন গ্যাস ওপরে থাকছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেন স্তরটি কিন্তু নিচে, আর হাইড্রোজেন স্তরটি কিন্তু ওপরে। এবার আমরা আলোচনা করব তাপমাত্রার উল্লম্ব বণ্টনের পার্থক্য অনুসারে শ্রেণীবিভাগ। তো তাপমাত্রার উল্লম্ব বণ্টনের পার্থক্য অনুসারে 6টি স্তরে ভাগ করা হয়। আবার কোনো কোনো বইয়ে দেখতে পাবে 7টি। ঠিক আছে, তো আমরা 6টি ভাগে ভাগ করব। প্রথমে আছে ট্রোপোস্ফিয়ার বা ক্ষুদ্রমণ্ডল, তারপর হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার বা মধ্যমণ্ডল, তারপরে কি আছে থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল, এক্সোস্ফিয়ার বা বহিমণ্ডল, ম্যাগনেটোস্ফিয়ার বা চুম্বক মণ্ডল। প্রথমে আমরা ট্রোপোস্ফিয়ার বা ক্ষুদ্রমণ্ডল স্তরটি আলোচনা করব। ঠিক আছে, তো এটার সংজ্ঞা কি? এটার সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি যে এই স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, যেটি ভূপৃষ্ঠ থেকে গড়ে 12 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আর যদি আমরা নিরক্ষীয় অঞ্চলে হিসাবে ধরি, তাহলে সেটা হচ্ছে 18 কিমি, এবং মেরু অঞ্চলে সেই উচ্চতাটা 8 কিমি পর্যন্ত হয়। তাহলে এই স্তরে বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় 80% উপস্থিতি থাকে। তাহলে এই যে গ্যাসীয় উপাদান থাকে বায়ুমণ্ডলের, তো এই গ্যাসীয় উপাদানগুলি কিন্তু ট্রোপোস্ফিয়ারেই বেশি থাকে। 100% মধ্যে বা 100 ভাগের মধ্যে 80 ভাগ কিন্তু ট্রোপোস্ফিয়ারই থাকছে। তো এখানে আমরা দেখে নেব ট্রোপোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ ট্রোপো কথার অর্থ হলো পরিবর্তন বা অশান্ত, এবং স্ফিয়ার যার অর্থ হচ্ছে অঞ্চল। তাহলে অশান্ত অঞ্চল। এর বৈশিষ্ট্যগুলি কি হবে? এর বৈশিষ্ট্য হতে পারে, প্রথমে আমরা এই স্তরে কি হয়, উচ্চতা বাড়ার সাথে সাথে প্রতি কিমিতে 6.4 ডিগ্রি বা 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কিন্তু কমতে থাকে। একে কিন্তু স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বলে, বা নর্মাল ল্যাপস রেট বলা হয়। তারপর 2 নম্বর কী হতে পারে? 2 নম্বরে আমরা লিখতে পারি এই স্তরে বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের যে প্রাকৃতিক দুর্যোগ হয় তা কিন্তু এই স্তরের মধ্যেই ঘটে থাকে, কারণ এই স্তরে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এখানে ঝড় ঝঞ্ঝা বেশি হয়, তাই একে ক্ষুদ্রমণ্ডল বলে। তারপর 3 নম্বরে আমরা বলতে পারি এই স্তরে বায়ুমণ্ডলের মোট ভরের 3/4 পাওয়া যায়, মানে 4 ভাগে 3 ভাগই এই স্তরের মোট ভর। ঠিক আছে, অন্যান্য স্তরের চেয়ে। তারপরে 4 নম্বরে আমরা বলতে পারি কি, এই স্তরের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রোপোপোজ। তো ট্রোপোপোজে কি হয়, এখানে কিন্তু উষ্ণতা
কমে নাও বাড়ে নাও প্রায় ধ্রুবক থাকে, ধ্রুবক বলতে শূন্য থাকে, ঠিক আছে। আর 5 নম্বরে আমরা যদি বলতে চাই তাহলে এটি অন্য গ্যাস সহ মূলত নাইট্রোজেন ও অক্সিজেন নিয়ে পূর্ণ থাকে, নাইট্রোজেন ও অক্সিজেনে পূর্ণ থাকে এই স্তরটা ট্রোপোস্ফিয়ার। তা আমরা একবার ম্যাপটা দেখে নিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। ট্রোপোস্ফিয়ার কি ভূপৃষ্ঠ থেকে 18 কিমি নিরক্ষীয় অঞ্চলে, আর এমনি গড়ে যদি ধরি আমরা তাহলে 12 কিমি, 12, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেঘ, এখানে জলীয়বাষ্পের পরিমাণ থাকছে, তাই কিন্তু এখানে ঝড়ঝঞ্ঝা হচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে সবচেয়ে নিচের স্তর ট্রোপোস্ফিয়ার, এখান থেকে আমরা ছবি থেকে বৈশিষ্ট্য বুঝতে পারছি। আর এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি, কারণ এখানে জলীয় বাষ্প, ধূলিকণা, তারপর হচ্ছে গ্যাসীয় উপাদান কিন্তু বেশি পরিমাণে থাকে, তাই এই স্তরের ঘনত্ব বেশি। এই স্তর অন্যান্য স্তরের চেয়ে সবচেয়ে ভারী। এই স্তরের মধ্যে দিয়ে কিন্তু জেট প্লেন চলাচল করতে পারে না, ঠিক আছে। তারপরে আছে স্ট্রাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। তো স্ট্রাটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত স্তরকে স্ট্রাটোস্ফিয়ার বলে। ট্রোপোস্ফিয়ারের ঠিক ঊর্ধ্বে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল এখানে বলেছে। ইংরেজি স্ট্রাটোস্ফিয়ার শব্দটি গ্রিক স্ট্রাটো মানে হচ্ছে শান্ত, এবং স্ফিয়ার কথার অর্থ হচ্ছে অঞ্চল। তো আমরা ছবিটা দেখে নিই। এই যে স্ট্রাটোস্ফিয়ার, এই স্ট্রাটোস্ফিয়ার কি ট্রোপোপোজের ওপর থেকে প্রায় 50 কিমি পর্যন্ত বিস্তৃত স্ট্রাটোস্ফিয়ার। এই স্তরের মধ্যে দিয়ে কিন্তু জেট প্লেন চলাচল করতে পারে। এই স্তরে জলীয় বাষ্পের পরিমাণ কম বা নাই দেখা যায় না, তাই এই স্তরে কিন্তু ঝড়ঝঞ্ঝা, মেঘ, বৃষ্টি হয় না, তাই এই স্তরকে বলা হয় শান্তমণ্ডল। আর এই স্তরের যে ঊর্ধ্বসীমা আছে স্ট্রাটোপোজ বলা হয় এই স্তরের ঊর্ধ্বসীমাকে। তারপরে আছে মেসোস্ফিয়ার বা মধ্যমণ্ডল। তো স্ট্রাটোপোজের ওপর থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত স্তরকে মেসোস্ফিয়ার বলে। এখানে দেখতে পাচ্ছি স্ট্রাটোপোজের ওপর থেকে প্রায় 80 কিমি উচ্চতা পর্যন্ত স্তরটিকে বলা হচ্ছে কিন্তু মেসোস্ফিয়ার। আর এখানে কি বলছে, বায়ুমণ্ডলের তৃতীয় স্তর বা স্ট্রাটোস্ফিয়ারের ঠিক ঊর্ধ্বের স্তরটির নাম হলো মেসোস্ফিয়ার বা মধ্যমণ্ডল। ইংরেজি মেসোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ মেসো, কথার অর্থ হলো মধ্যম, এবং স্ফিয়ার যার অর্থ হলো অঞ্চল। এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকে এবং 80 কিমি উচ্চতায় উষ্ণতা কমে প্রায় -90°C হয়। 2 নম্বরে আছে মহাকাশ থেকে পৃথিবীর দিকে আগত উল্কা এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। 3 নম্বরে আছে মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় মেসোপোজ। বায়ুমণ্ডলের স্তরের নাম, ঠিক আছে। তো থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল এবার আমরা আলোচনা করব। তো থার্মোস্ফিয়ার মেসোপোজের পর 80 থেকে প্রায় 600 কিমি উচ্চতার মধ্যে বিস্তৃত বায়ুমণ্ডলের চতুর্থ স্তরটি হলো থার্মোস্ফিয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেসোপোজের ওপর থেকে প্রায় 600 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত কিন্তু থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তরটি। এখানে কি বলছে,
বায়ুমণ্ডলের চতুর্থ বা মেসোস্ফিয়ারের ঠিক ঊর্ধ্বের স্তরটিকে থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল বলে। ইংরেজি থার্মোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ থার্মো বা তাপ এবং স্ফিয়ার যার অর্থ হলো অঞ্চল। আর এর বৈশিষ্ট্যগুলি কী হবে? অসংখ্য ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা বা আয়ন থাকায় থার্মোস্ফিয়ারের নিচের অংশকে আয়নোস্ফিয়ার বলে। আয়নোস্ফিয়ারের 90 থেকে 160 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চলটির নাম কেনেলি হেভিসাইড স্তর। কেনেলি হেভিসাইড স্তর এটা 2 নম্বরে আসতে পারে, ঠিক আছে। এই স্তর স্বল্প দৈর্ঘ্যের বেতার তরঙ্গগুলিকে প্রতিফলিত করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও যোগাযোগ সম্ভব করেছে। এই যে বেতার তরঙ্গ, স্যাটেলাইট, আর এই স্তরে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, ঠিক আছে, এগুলো স্যাটেলাইট। ঊর্ধ্ব থার্মোস্ফিয়ারের চৌম্বক বিক্ষেপ জনিত কারণে সৃষ্ট অসংখ্য মুক্ত ইলেকট্রন কণা দ্বারা প্রতিফলিত তরঙ্গ সমুদ্রপ্রভা ও কুমেরুপ্রভা নামের মেরুজ্যোতির সৃষ্টি করে। এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা অতি দ্রুত হারে বাড়তে থাকে এবং ঊর্ধ্বসীমায় তাপমাত্রা হয় প্রায় 15,000 ডিগ্রি সেলসিয়াস। আমরা কীভাবে বুঝতে পারবো? থার্মো বলছে, থার্মো কথার থার্মো যার অর্থ হলো তাপ, তো তাপ মানে এই স্তরে কিন্তু তাপ বেশি থাকে, 15,000 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে এক্সোস্ফিয়ার বা বহিমণ্ডল। বায়ুমণ্ডলের পঞ্চম স্তরটির নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। আর যদি আমরা সংজ্ঞা বলতে চাই তাহলে থার্মোস্ফিয়ারের ওপরের প্রায় 600 কিমি থেকে 1500 কিমি পর্যন্ত এই স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। বিস্তার কত? 600 থেকে 1500 কিমি। এক্সোস্ফিয়ার স্তর থেকে বায়বীয় কণাগুলি ক্রমাগত মহাশূন্যে নির্গত হয়। এখানে আমরা দেখে নিচ্ছি 600 থেকে 1500 কিমি মধ্যে যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে এক্সোস্ফিয়ার। এখানে কি বলছে? এক্সোস্ফিয়ার স্তর থেকে বায়বীয় কণাগুলি ক্রমাগত মহাশূন্যে নির্গত হয়। এখানে যে বায়বীয় কণা বলতে বায়ুমণ্ডলে যেসব উপাদান থাকে সেগুলি কিন্তু মহাশূন্যে বিলীন হয়ে যায় এখান থেকে, ঠিক আছে। এক্সোস্ফিয়ার অত্যন্ত কম ঘনত্বের হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। কম ঘনত্বের, এগুলি হালকা, তাই এগুলি হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা কিন্তু এটি গঠিত। এক্সোস্ফিয়ার হাইড্রোজেন ও হিলিয়াম হালকা হয়, সেগুলি কিন্তু উপরের দিকে থাকছে, ঠিক আছে। এই স্তরের উষ্ণতা প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরের উষ্ণতা কিন্তু উচ্চতা বাড়ার সাথে সাথে কিন্তু বাড়ছে। ম্যাগনেটোস্ফিয়ার বা চৌম্বক মণ্ডল। এক্সোস্ফিয়ারের পরবর্তী বায়ুশূন্য স্তর বা ম্যাগনেটোস্ফিয়ার নামে পরিচিত। এই স্তরটি সাধারণত বায়ুশূন্য স্তরে। বায়ুশূন্য বলতে কি বোঝাচ্ছে? বায়ুশূন্য মানে যেখানে বায়ু নাই, মানে বায়ু কোনো প্রভাবই নাই। বায়ুশূন্য স্তরে কী হয়? কোনো বস্তুর ওজন সেখানে থাকে না, সবাই একই সমান। 15,000 থেকে 10,000 কিমি ম্যাগনেটোস্ফিয়ার স্তরে একটি স্থায়ী তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। 1500 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত ম্যাগনেটোস্ফিয়ার। এখানে কি হচ্ছে? তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এই স্তরে তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এই স্তরে তড়িৎচুম্বকীয় শক্তির প্রভাবে ইলেকট্রন ও মুক্ত আয়নগুলি সংঘবদ্ধ অবস্থায় রয়েছে। তাহলে ইলেকট্রন ও মুক্ত আয়নগুলি কি হচ্ছে? সংঘবদ্ধভাবে রয়েছে তড়িৎচুম্বকীয় কারণে। এই স্তরের পর পৃথিবীর বায়ুমণ্ডল সৌরমণ্ডলে বিলীন হয়ে যায়। এই স্তরের পর পৃথিবীর যে বায়ুমণ্ডল সেটা কিন্তু সৌরমণ্ডলে বিলীন হয়ে যায়। সৌরমণ্ডলে কি হয়? বিলীন হয়ে যায়। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।